তারানাথ একবার ঘুরতে ঘুরতে নারায়ণপুর নামের একটা গ্রামে গিয়ে পৌঁছয় এবং সেখানে তার মহাদেব নামে একটা লোকের সাথে পরিচয় হয়। মহাদেব বলে যে তার বাবা মৃত্যুর সময় তাকে আসমানি পরীর কথা বলে গিয়েছিল এবং সেই আসমানি পরীকে একবার দেখলে নাকি জীবনে উন্নতি হয়, তবে দ্বিতীয়বার যখন দেখা যাবে তারপর থেকে 1 মাসের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু হবে। কি এই আসমানি পরী? কীভাবেই বা তার দেখা পাওয়া যায়? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। তক্তাপোষের ওপরে বসে তারানাথ বাইরের দিকে তাকিয়ে আছে। তারানাথের এই ভাবটা আমাদের প্রচণ্ডভাবে চেনা। তারানাথ যখন কিছু ভাবে তখন এভাবেই উদাস হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে, যেন মনে হয় কত কিছু ভেবে চলেছে, অথচ আমরা জানি তেমন কিছুই ভাবছে না। কারণ সে নিজেই বলে তার মনের মধ্যে মাঝে মাঝে অনেক দিন আগেকার অতীতের স্মৃতি এসে ধরা দেয়। আসলে আকাশের ওই মেঘের দিকে তাকিয়ে সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করে মাত্র, কারণ আমাদের গল্প বলতে শুরু করলে তো আর বারবার থেমে গেলে চলবে না। সে আমি যদিও কিছু না বলি তবে কিশোরী অধৈর্য হয়ে প্রশ্ন করবে, আর তারানাথের মতে আমাদের এখনও ছোকরা বয়স, তাই আমাদের অধৈর্য অনেক বেশি। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পরে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, বুঝলে কিশোরী, এই তোমাদের সময়ে তোমরা পরীদের গল্প শুনেছ রূপকথায়, তোমাদের বইতে কিংবা ধরো কারোর গল্পে তোমরা শুনেছ জল থেকে কোনো এক পরী উঠে এলো, কিংবা আকাশ থেকে দুটো ডানা ঝাপটাতে ঝাপটাতে পরী এসে নামলো চোখের সামনে। হ্যাঁ, তার চারিদিকে আলো উজ্জ্বল, এই সমস্ত, তাই না? ওসব রূপকথার গল্প বলেই ভাবতাম ঠাকুরমশাই, কিন্তু আপনার কাছে এত সমস্ত আশ্চর্য গল্প শুনেছি, তা শুনতে শুনতে মনে হয় কোনো একদিন একটা পরীর সন্ধান পেলেও পেয়ে যেতে পারি। তারানাথ কিশোরীর কথা শুনে হেসে উঠল, তারপরে হাসি থামিয়ে বলল, যা বলেছ, দেখবে কোনোদিন অফিস যাওয়ার পথে তোমাদের সামনে একটা জলজ্যান্ত পরী এসে নামলো। ব্যাপারটা কেমন হবে ভেবেছ? আমি বুঝতে পারছিলাম তারানাথের মনটা আজ প্রসন্ন রয়েছে। তার অবশ্য একটা কারণ আছে। আমরা যখন আজ তারানাথের বাড়িতে এসে ঢুকলাম তখন দেখলাম তারানাথ একজনের কুষ্টি বিচার করে চলেছে, তবে তারানাথের পাশে একজন বসে রয়েছে। জানতে পারলাম একটু আগেই লোকটার হাত দেখা হয়েছে। তাছাড়া কয়েকটা ব্যাপারে কিছু বিধান তাকে বোঝানো দিয়েছে, এমনকি তারই ছেলের কুষ্টির বিচার করে চলেছে। আমরা এসে পড়েছি এমন সময়। তারানাথ তাকে পরদিন সকালে এসে কুষ্টি নিয়ে যাওয়ার কথা বলল। লোকটা উঠে তারানাথকে প্রণাম করে বেরিয়ে যেতেই তারানাথ হাসি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে বলল, আরে এসো এসো, বসো, তোমাদের কথাই ভাবছিলাম। তোমরা আসছো না দেখে তোমাদের কথা ভেবে চলেছিলাম। একটু পরে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে, তোমরা আবার বৃষ্টিতে ভিজবে। কিশোরী তারানাথের মুখের হাসি লক্ষ্য করে বলল, আজ ঠাকুরমশাইয়ের মন বেশ খুশি খুশি রয়েছে মনে হচ্ছে। তা একটু আছে, তোমাদের কাছে অস্বীকার করার মতো কিছুই নেই। আসলে কাল দুজন খদ্দের জুটেছিল। আজ তো একজনকে তোমরা দেখলে, তার আগে আরো একজন এসেছিল। বোধহয় মধুসুন্দরী দেবী আমার উপর প্রসন্ন হয়েছেন। আগের সপ্তাহে তো একটাও খদ্দের জোটেনি, এই সপ্তাহে এই দুদিনে 4 জন হলো, বাকি 5 দিনে 2 জন খদ্দের হয়েছিল। তারানাথের খদ্দের জুটেছে সে কথাটা শুনে আমরা বেশ খুশি হলাম। তক্তাপোষের একপাশে বসে সদ্য ভেজে আনা গরম গরম তেলে ভাজা তারানাথের সামনে রাখতেই তারানাথের মুখটা আরও খুশি হয়ে উঠল। তারানাথ শালপাতার ঠোঙা থেকে একটা তেলে ভাজা তুলে নিয়ে কামড় বসিয়ে বলল, অনেকদিন পর আজ বেশ ভালো লাগছে, বুঝলে? আজ সকালেই মনে হচ্ছিল এইসব ছেড়ে যদি আবার পথে পথে বেরিয়ে পড়ি তাহলে বড্ড ভালো হয়। সে
সে কথা শুনে কিশোরী একেবারে না না করে বলল, না না না, এসব দুর্বুদ্ধি করবেন না ঠাকুর মশাই। আপনার এখানে রোববার গল্প শুনতে আসবো বলে গোটা সপ্তাহ পথ চেয়ে বসে থাকি, আর একদিন যদি এসে দেখি আপনি নেই, তাহলে কিন্তু গল্প না শুনে ফিরে যেতে হবে। গল্প শোনার জন্য এই বুড়োটাকে মনে থাকে, হ্যাঁ? আর বাকি দিনগুলো যে আমি একা চাতকের মতো বসে থাকি, তার বেলায় একটা খদ্দের জোটে না, সারাদিন মাছি মেরে বেড়াই, তখনই এরকম ভাবনাগুলো মনে আসে, বুঝলে? সেসব কথা থাক, আজ মনটা ভালোই আছে, তোমরা এসে পড়েছ। আজ তোমাদের না হয় একটা ভালো গল্প বলবো। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আজ আর সময় নষ্ট না করে একটা ভালো গল্প বলুন তো দেখি। অনেক দিন হয়ে গেল বেশ একটা অন্যরকম গল্প শুনিনি। তোমাদের তো এই ভূত পিশাচ এইসব বিপদের গল্প শুনতেই ভালো লাগে। কবে কোথায় কি বিপদে পড়েছিলাম সেসব শুনেই তোমরা বেশ খুশি হয়ে থাকো, আমি দেখেছি। আর তার সাথে তোমাদের মনে নানা প্রশ্নের জন্ম নেয়, সেগুলোর শেষ না হওয়া পর্যন্ত তোমরা শান্তি পাও না। আমি তো এখনো দেখছি এই সপ্তাহে গল্প শুনে গিয়ে পরের সপ্তাহে এসে আমায় একটা প্রশ্ন করে বসলে। সেই কতদিন আগের কথা এমনিতেই ভুলে যায়, তার উপর আবার এত কিছু। না ঠাকুর মশাই, সেরকম কোনো কথা নয়। আসলে কোনো কোনো গল্পের চেষ্টা আমরা ঠিক বুঝতে পারি না, তাই প্রশ্ন করি। গল্পটা শেষ না হলে যে আপনারও ভালো লাগে না তা আমরা বুঝি, আর কোথাও কোথাও আমাদের মনেও সামান্য সংশয় থেকে যায়, সেই জন্যই আর কি। আর বলতে হবে না, হ্যাঁ থাক, তোমরা বসো। আজ সকাল থেকেই অনেক দিন আগের একটা কথা মনে পড়ছিল। এই দুজন খদ্দের চলে এলো বলে ব্যাপারটা ঠিক মনে করতে পারছিলাম না। তোমরা এখন বসো, আমি ব্যাপারটা একটু গুছিয়ে নিই। কি বলতে গিয়ে কি বলে ফেলবো, তারপর খেই হারিয়ে ফেললে তোমরা আবার অধৈর্য হয়ে যাবে। তার চেয়ে বরং সামান্য সময় বসে তেলে ভাজা খাও, আমি বড় ঘটনাটা মনে করার চেষ্টা করি। ঠিক এই সময় তারানাথের মুখের তেলে ভাজাটা শেষ করে আকাশের দিকে তাকিয়ে রইল। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, আকাশে মেঘ জমে আছে, মনে হচ্ছে বাড়ি ফেরার সময় আজ ঢালবে। তবে এতক্ষণ যখন হয়নি, তার সাথে একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে আমাদের গায়ে লাগছে। এই তক্তাপোষের উপরে বসে তারানাথের কত আশ্চর্য গল্প আমরা শুনেছি। সেই সব গল্প সব কিছু যে সবসময় পুরোপুরি বিশ্বাস করতে পেরেছি তা কিন্তু নয়। তবে তারানাথের যতটা ক্ষমতা আমরা দেখেছি, তাতে তার কথা অবিশ্বাস করার মতন কিছুই নেই। এই মানুষটার জীবনে আশ্চর্য ঘটনার তো কম কিছু নেই। একের পর এক বিপদের সম্মুখীন হয়েছে, কত সাধনা, কত ভূত প্রেত তান্ত্রিকের দেখা পেয়েছে, এমনকি মধুসুন্দরী দেবী, মাতু পাগলি, কালভৈরবের মতো উচ্চস্তরের সাধকের দেখাও সে পেয়েছে। এই মানুষটার জীবনের শেষটা যে এমন সাদা কালো হবে, তা কি তারানাথ কখনো ভাবতে পেরেছিল? যার বাড়ির সামনে জুড়ে গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, তাকে গোটা সপ্তাহ কয়েকটা খদ্দেরের জন্য হা হুতাশ করতে হবে, সেটা বোধহয় তারানাথ কখনো ভাবতে পারেনি। আর তাই অর্থ কখনো জমাতে পারেনি। এক হাতে অর্থ এসেছে, অন্য হাতে বেরিয়ে গেছে। তবে এর মধ্যে একটা ভালো কাজ তারানাথ করেছে, চারির বিয়ে দিয়েছে। চারি এখন সুখে সংসার করছে, তার একটা খোকাও হয়েছে। তবে চারিকে ছেড়ে তারানাথের একা একা থাকতে বোধহয় মাঝে মাঝে একটু কষ্ট হয়, তাই আমরা এলে বেশ খুশি হয়ে ওঠে। আমি এসব ভেবে চলেছি, এমন সময় তারানাথ আকাশের দিক থেকে মুখ নামিয়ে নিয়ে বলল, সে অনেক দিন আগের কথা। আর সেই কথাটা শুনেই আমি বুঝতে পারলাম আজ আবার একটা অদ্ভুত কোনো ঘটনা আমরা শুনতে চলেছি। আমরা একটু গুছিয়ে নিয়ে বসেই তারানাথ কোনো কথা না বলে সামনে রাখা পাসিং শোয়ের বাক্স থেকে একটা সিগারেট তুলে নিয়ে ধরালো। তারপর দুবার ধোয়া ছেড়ে কিশোরীর দিকে তাকিয়ে বলল, সেবার মাঝখানে আমি একাই ঘুরে বেরিয়েছিলাম অজানা অচেনা কয়েকটা গ্রামে। গ্রামের নামগুলো এখন ভালোভাবে মনে নেই, তবে তার মধ্যে একটা গ্রামের কথা মনে আছে। সেই গ্রামের নাম ছিল নয়নপুর। সেই গ্রামে আমি পৌঁছেছিলাম হঠাৎ করে একদিন দিনের বেলা। রৌদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে চলেছি, বেশ কিছুদিন হলেও
কোনো সাধনা করা হয়নি, কিংবা কোনো সাধুর দেখাও পাইনি। মনের মধ্যে সব সাধনা করার একটা প্রবল ইচ্ছে জেগেছে। শেষবার যখন সব সাধনা করেছিলাম তখন গুরু বলেছিলেন, যারা মনে করে একবার সব সাধনা করলেই সব সাধনার সিদ্ধি লাভ হয়, তারা কিন্তু ভুল মনে করে। সব সাধনা একবার করে কখনোই সিদ্ধি লাভ করা যায় না। তুমি চেষ্টা করবে আরো একবার তারানাথ সব সাধনা করার, বুঝলে? আর একবার চেষ্টা করবে। যতবার সব সাধনা করতে পারবে ততই তোমার ভালো হবে। মনের মধ্যে তাই সব সাধনা করার ইচ্ছেটা জেগেই ছিল। তবে তিথি নক্ষত্র মেলে না, না হলে সঠিক সময় সব পাওয়া যায় না। এমনভাবেই চলছিল। সেইভাবেই নয়নপুরে গিয়ে পৌঁছলাম দুপুরবেলা। গ্রামের মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলেছি। চারপাশ থেকে গরম হাওয়া এসে আমার গায়ে লাগছে। তখন গ্রীষ্মের সময়, আকাশের রোদের তেজ প্রবল। সেই রোদকে অগ্রাহ্য করা বোধহয় আমার পক্ষেও সম্ভব নয়। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গোটা শরীর ঘামে ভিজে গেছে। হাঁটতে হাঁটতে মনে হলো আর পথ চলতে পারছি না, কারণ টানা 2 দিন ধরে হেঁটে চলেছি। রাতের বেলা বিশ্রাম নিয়েছি, তবু গোটা 2 দিন ধরে হাঁটা তো মুখের কথা নয়। একটা বাড়ির দাওয়া দেখলাম পথের পাশেই। সেই বাড়ির দরজা বন্ধ। সে বাড়িতে তার উপর ঘরের চালের সামান্য ছায়া পড়েছে। ভাবলাম সেখানে একটু জিরিয়ে নিয়ে তারপর আবার হাঁটতে শুরু করব। আজকের মধ্যেই গ্রামটা পেরিয়ে অন্য গ্রামে গিয়ে পড়তে হবে। তবে ঠিক কোন দিকে চলেছি আমি কিছুই জানি না। সেই মতো ভেবে নিয়ে তার উপর উঠে বসে ছায়ার মধ্যে পিঠ এলিয়ে দিলাম। হেলান দিয়ে থাকতে থাকতে বুঝলাম মাথার ভিতর কেমন যেন ঘুরতে শুরু করেছে। আসলে এতটা পথ হেঁটে আসা, তার উপর পেটে দানা পানি তেমন কিছুই পড়েনি। 2-1 ফল আর জল ছাড়া কিছুই খাওয়া হয়নি। ক্লান্ত পরিশ্রান্ত আর খিদের তেষ্টায় অবসন্ন হয়ে সেই মাটির দাওয়ার উপর বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুমটা যখন ভাঙল তখন দেখি সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। আমি যে বাড়ির দাওয়ার উপর উঠে বসেছিলাম সে বাড়ির দরজা খোলা দেখে বোঝা যায় ঘরের ভিতরে কেউ গেছে, কিংবা ভেতর থেকে কেউ বাইরে বেরিয়ে এসেছে। আমি একটু চমকে উঠলাম। একটা অচেনা অজানা মানুষের বাড়ির দাওয়ায় উঠে ঘুমিয়ে পড়েছি। সে বোধহয় আমায় দেখতেও পেয়েছিল, কিন্তু কিছুই বলেনি। কেমন একটু লজ্জা বোধ হলো। আমি তাড়াতাড়ি উঠে সেই দাওয়া ছেড়ে নিচের দিকের রাস্তায় নামতে যাব, এমন সময় একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। ঠাকুরমশাই, চলে যাচ্ছেন নাকি? আমি পিছনে তাকিয়ে দেখি ধুতি আর একটা গামছা গায়ে জড়ানো একটা রোগা মতো লোক দাঁড়িয়ে আছে। তার মাথায় ঘন চুল, তবে চুল মাঝারি আকারের। গোটা মুখে একটা ক্লান্তির ছাপ। তার গায়ের রং সামান্য কালোর দিকে, তবে তবুও তার চোখ দুটো কেমন যেন উজ্জ্বল। সে হাসি মুখে আমার দিকে তাকিয়ে কথাটা বলেছে। আমিও তাকে দেখার জন্য ঘুরে দাঁড়িয়েছি। সামান্য মুহূর্ত সেভাবেই কেটে গেল। তারপর সে আবার বলল, আসলে আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনাকে আর বিরক্ত করিনি। তবে গরিবের বাড়িতে এসেছেন, সামান্য কিছু মুখে না দিয়ে চলে গেলে হয়? কথাটা শুনে আমার কেমন খারাপ লাগলো। আমি একটু ইতস্তত করে বললাম, আসলে বাড়িতে কেউ ছিল না। দুপুরের রোদে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই জিরিয়ে নেওয়ার জন্য বসেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি, আর তোমায় বিব্রত করে ফেললাম বোধহয়। সে কি কথা? আপনি তান্ত্রিক মানুষ, তার উপর আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন। অতিথি তো নারায়ণ।
আর আপনাকে অভুক্ত অবস্থায় আমি কি করে কোথাও যেতে দিতে পারি বলুন? আপনি একটু বসুন, আমি আপনার জন্য এক্ষুনি আহারের ব্যবস্থা করছি। আমি তাকে বারণ করলাম, কিন্তু সে আমার বারণ কিছুতেই শুনল না। একটু পরেই ঘর থেকে সে আমায় বেশ কিছু খাবার এনে দিল। অতি সামান্য খাবার, ভাত, ডাল, আলু আর একটা তরকারি। খাবার দাওয়ার উপর আমার সামনে রেখে বলল, আমি নিজের হাতেই রান্না করি ঠাকুর মশাই, তবে চিন্তা নেই, সবই কিন্তু নিরামিষ খাবার, আপনি খেতে পারবেন। আর তাছাড়া আমি আমিষ কিছু খাই না, কারণ আমি তো ব্রাহ্মণ। তবে তাতে আর কোনো লাভ হয়নি যদিও। আপনার এইসব খেতে কোনো আপত্তি নেই তো? সত্যি বলতে খিদে আমার প্রচণ্ড পেয়েছিল, তবে সেটা তো আর মুখের উপর বলা যায় না। তাই বললাম, খাবারের ক্ষেত্রে আমার কোনো বাদ বিচার নেই, কিন্তু আমি এসব খেয়ে ফেললে আপনার তো অসুবিধা হবে। আমি দুবেলার জন্যই রান্না করে রাখি, আপনাকে খেতে দিলেও আমার খাবারটা থেকেই যাবে। রাতে না হয় আর একবার ভাত চড়িয়ে নেবো সামান্য কিছু, ওতে কোনো অসুবিধা হবে না, আপনি খান, কোনো সমস্যা নেই। এরপরে আর না করা যায় না। আর তাছাড়া অন্ন হলো লক্ষ্মী, তাকে অগ্রাহ্য করতে নেই কখনো। তাই আমি আর কথা ব্যয় না করে খেতে বসলাম। সত্যি বলতে কি, গোগ্রাসে সেই খাবার খেতে লাগলাম। খেতে খেতে একটু পরেই বুঝতে পারলাম শরীর বেশ হালকা লাগছে। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু খাওয়া হয়ে গেল। খাওয়া শেষে ঘটির জলে হাত ধুতে ধুতে সব তুলে নিয়ে গেছে। শেষে আমায় একটা গামছা দিল হাত মুখ মোছার জন্য। তারপর বলল, আপনার যদি অসুবিধা না থাকে তাহলে আজকের রাতটা আপনি আমার বাড়িতে থেকে যেতে পারেন। একটু পরেই সূর্যের আলো কমে যাবে, আর কোথায় যাবেন এত রাতে? একটা মাথা গোজার মতো আশ্রয় না পেলে তো বিপদে পড়বেন। আকাশের দিকে দেখেছেন? এক্ষুনি ঝড় তুফান আসবে। তার কথা শুনে এবার আমি আকাশের দিকে ভালো করে তাকালাম। সত্যি গোটা আকাশের অর্ধেকটা কালো মেঘে ঢেকে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় বৃষ্টি শুরু হবে। আগের দিনও বিকেলে এমনটাই হয়েছিল। তখন আমায় একটা গাছতলায় আশ্রয় নিয়ে কাটাতে হয়েছিল, তবে পুরো ভিজে গিয়েছিলাম। তাই তার কথা শুনে আমি বললাম, ঠিকই বলেছ, তবে এখানে থাকলে যদি... কোনো অসুবিধা হবে না ঠাকুর মশাই, আপনি এখানে বসুন তো, আমি এক্ষুনি খাওয়া সেরে নিয়ে আপনার পাশে এসে বসছি। আসলে সাধু সন্ত দেখলে আমারও বেশ ভালো লাগে, তাদের সাথে কথা বলতে, সময় কাটাতে খুব ভালো লাগে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। লোকটাকে বড় ভালো লাগলো। সে এখনো খাওয়া শেষ করেনি, অথচ আমায় খেতে দিয়েছে। আর অন্ন যে দেয় সে তো স্বয়ং ভগবান। আমি দাওয়ার উপর হেলান দিয়ে বসে রইলাম কিছুক্ষণ। আগে খিদের পেটে ঘুমিয়ে পড়েছিলাম, এখন খাওয়া দাওয়া হয়ে আমার যেন চোখ জুড়িয়ে আসতে লাগলো। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম একটু পরে বৃষ্টি শুরু হবে। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। বোধহয় বৃষ্টি হলেই এমন ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে। বেশ কিছুক্ষণ পরে লোকটা আমার পাশে এসে বসলো। তারপর বলল, আমার নাম মহাদেব ঠাকুর মশাই। বাবা শখ করে স্বয়ং শিবশম্ভুর নামে আবার নাম রেখেছিলেন। বাবা এই গ্রামেরই মন্দিরের পূজারী ছিলেন, আমিও মন্দিরে পুজো করি, তবে মন্দিরে পুজো করে তো আর পেট চলে না, তাই মাঝে মধ্যে মাঠের কাজে হাত লাগাতে হয়। সামান্য কিছুটা জমিয়ে আছে, তাতে যা ফসল ফলে সেসব বিক্রি বাট্টা করে একার সংসার চলে যায়। কিন্তু আপনি কোথায় যাচ্ছিলেন এই সময়? আমি ভবঘুরে সাধক, এখানে ওখানে ঘুরে বেড়াই। এখনো যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। তোমাদের এই গ্রাম পায়ে হেঁটে পার হচ্ছিলাম, তারপর ভাগ্যের ফেরে এখন তোমার পাশে বসে রয়েছি। মহাদেব এসে উঠল। তার হাসিটা কেমন যেন ম্লান দেখালো। সেইভাবেই বলল, সত্যিই ঠাকুর মশাই,
ভাগ্যের ফের সে এক ভীষণ জিনিস। ভাগ্য কত কিছু যে লিখে রাখে আমাদের জন্যে, তা আমরা নিজেরাও বুঝি না। আপনি তো অনেক তন্ত্র সাধনা করেছেন মনে হয়, ভাগ্য পরিবর্তন করার মতো কোনো ক্ষমতা কি আছে আদেও? তার কথায় কি যেন একটা ছিল। আমি তার দিকে ভালো করে তাকালাম। তার কপালের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারলাম এই মানুষটা গোটা জীবনে অনেক কিছু হারিয়েছে। তার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে, তবে মানুষটা বড্ড সরল, বড্ড সুন্দর। মানুষটার মনে কোনো মার কাজ নেই। এমন মানুষ সাধারণত চট করে দেখা যায় না। অন্তত এখন তার মুখের নির্মল হাসি তার মনেরই প্রতিচ্ছবি যেন। আর তার দুটো উজ্জ্বল চোখে সে নিজেকে যেন বারবার তুলে ধরে সবার সামনে। আমি তার দিকে একভাবে তাকিয়ে আছি দেখে সে আবার হেসে বলল, কি দেখছেন ঠাকুর মশাই আমার কপালে? আমার ভাগ্য লেখা আছে? যা লেখা ছিল তা তো হয়েই গেছে, এখন আর নতুন করে কি হবে বলুন তো? তোমার কপালে আমি এমন কিছু একটা দেখতে পাচ্ছি যা ঠিক ধরতে পারছি না। তবে তুমি জীবনে অনেক কিছু হারিয়েছ, কিন্তু তারপরেও তোমার নিজের কিন্তু তেমন কোনো বিপদ আমি দেখতে পাচ্ছি না। বরং একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে পারছি। সেটা যে কি তা সঠিকভাবে বলতে পারি না, তবে কোনো একটা অদ্ভুত শক্তির সাথে তোমার সামান্য যোগ রয়েছে। কথাটা শুনে কিন্তু মহাদেবের মুখের হাসি মিলিয়ে গেল। সে নিচু স্বরে বলল, আপনি কি করে বুঝতে পারলেন ঠাকুর মশাই? আসলে ব্যাপারটা তো আমি নিজেও ঠিক বুঝতে পারি না। কপালের দিকে তাকিয়ে আমি অনেক কিছুই বুঝতে পারি মহাদেব, তবে তোমার ক্ষেত্রে আসল ব্যাপারটা ঠিক ধরতে পারছি না। তবে সামান্য আভাস পাচ্ছি। তোমার জীবনে অলৌকিক কোনো ঘটনা কি ঘটেছে? সে বড় অদ্ভুত ব্যাপার ঠাকুর মশাই, আপনি নিজেও বিশ্বাস করবেন কিনা জানি না। তুমি আমায় একবার বলেই দেখো না। আমি আমার জীবনে অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি, তাই তোমার কথা আমি অবিশ্বাস করব না। আর আমার মনে হয় তুমি ব্যাপারটা কাউকে বলতে পারছো না। আমাকে বলতে পারো। এখন থাক, আমি বরং না রান্নাটা সেরেই নি। একটু পরে যদি ঝড় বৃষ্টি নেমে যায় তাহলে আর রাতের খাবার জুটবে না, বুঝলেন? কথাটা বলে মহাদেব হেসে আমার সামনে থেকে উঠে গেল। একটু পরেই বুঝতে পারলাম যে দাওয়ার কাছে আমি বসেছিলাম তার পিছনে একটা ঘর রয়েছে, আর তার পিছনে আবার একটা ছোট্ট ঘর। সেটাই বোধহয় রান্নাঘরের মতো ব্যবহার করে মহাদেব। সেখানে সে উনুন জ্বালালো। সেই উনুনের ধোঁয়া বাইরে এসে মিশতে লাগলো। আমি দাওয়ার কাছেই বসে রইলাম না, উঠে গ্রামের মাটির রাস্তা ধরে এদিকে ওদিকে হাঁটতে লাগলাম। আমি জানতাম এখন রান্না করতে মহাদেবের সময় লাগবে। সেই সময় এখানে বসে থেকে লাভ নেই। একবার হেঁকে বললাম, আচ্ছা বেশ মহাদেব, তুমি রান্না চড়িয়ে দাও, আমি বরং একটু গ্রামের ভিতর থেকে ঘুরে আসি, বুঝলে? মহাদেব রান্নাঘর থেকে উত্তর দিল, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি যান, দক্ষিণ দিকে সোজা চলে যান। একটু এগিয়ে গেলেই তারপরে ডান হাতে একটা পুকুরের মতো পড়বে। তারপর ওখানে গিয়ে দাঁড়ান, দেখতে পাবেন হাঁস ঘুরছে। তারপর গ্রামের মাঠ পাবেন দেখতে, বড় সুন্দর সেই জায়গাটা। আর সেই জায়গাটা ভালো করে একটু দেখে রাখুন। আমি যেসব কথা বলবো তার মধ্যে কিন্তু ওই জায়গাটাও আছে। পুকুরের পাড়ে দাঁড়িয়ে বড্ড ভালো লাগলো। পুকুরটা বেশ বড়, এপার থেকে ওপার দেখা গেলেও স্পষ্টভাবে বোঝা যায় না। আর তাছাড়া বিকেল হয়ে এসেছে, আকাশে কালো মেঘ, তার জন্য হয়তো চোখের দৃষ্টি একটু ঝাপসা হয়ে আছে। পুকুরের জলে আকাশের কালো মেঘ স্পষ্টভাবে দেখা যায় না, তবে সেই জলের মধ্যে মাঝে মাঝে সামান্য হাওয়ার তরঙ্গ উঠলে একটা ঝিরিঝিরি দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। তাছাড়া একটু দূরে মাঠের ভিতর থেকে গ্রামের চাষিদের দল ফিরে আসছে। গোটা ব্যাপারটা একটা দেখার মতো সুন্দর দৃশ্য। মহাদেব ভুল কিছু বলেনি। পুকুরের পাড়ে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম।
তারপর যখন বুঝতে পারলাম হাওয়া জোরে দিতে শুরু করেছে, একটু পরেই ঝড় বৃষ্টি নামবে, তখন আর সেখানে দাঁড়িয়ে না থেকে মহাদেবের বাড়িতে ফিরে এলাম। ফিরে আসতেই দেখি সে দাওয়ার কাছে দাঁড়িয়ে আছে। আমায় দেখেই বলল, ঝড় শুরু হচ্ছে মনে হলো, তাই আমি আরেকটু এগিয়ে গিয়ে আপনাকে দেখতে যাচ্ছিলাম। চলে যখন এসেছেন ভালোই হয়েছে। ঘরের ভেতরে এসে বসুন আর দরজাটা বন্ধ করে দিন। শুধু ঝড় বৃষ্টি বললে ভুল হবে, প্রবল বেগে ঝড় বৃষ্টি হতে লাগলো। মহাদেবের রান্না তার আগেই শেষ হয়ে গেছিল। আমরা ঘরের ভেতরে বিছানার উপর বসে রইলাম। এই সময় একটু ধূম্রপান করার ইচ্ছা জেগেছিল, আর সে কথা মহাদেবকে বলতেই মহাদেব সামান্য লজ্জার স্বরে বলল, ঠাকুরমশাই, তামাকের জোগাড় তো আর করতে পারবো না, তবে বিড়ি আছে, বিড়ি খাবেন? সেই প্রবাদ বাক্যটা মনে পড়ে গেল। নাই মামার চেয়ে কানা মামা ভালো, যা আছে তাই সই। তাই দুজনে মিলে দুটো বিড়ি ধরিয়ে নিয়ে টানতে টানতে মহাদেব তার কথা বলতে শুরু করলো। আমার বাবা মস্ত পূজারী ছিলেন। গ্রামের মন্দিরে তো পুজো করতেনই, তাছাড়া আশেপাশের গ্রামে বড় কোনো আচার অনুষ্ঠান কিংবা পুজো হলেই তার ডাক পড়তো। সেই সময় আমাদের বিশেষ কোনো অভাবও ছিল না। আমি, মা, বাবা সবাই মিলে বেশ সুখেই ছিলাম। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ালো বাবার মৃত্যুর পরে। তবে বাবার মৃত্যু দিয়েই আমার জীবনে যত অলৌকিক ঘটনা শুরু। বাবার সেবার খুব জ্বর হলো। ততদিনে আমি বেশ খানিকটা বড় হয়েছি, পুজোর কাজকর্ম নিয়মকানুন সবই শিখেছি বাবার থেকে। আমার পৈতেও হয়ে গেছে সেই সময়। আমার বাবার অনুপস্থিতিতে মন্দিরে পুজো আমি করতে লাগলাম। এমনকি ছোটখাটো পুজো এসব করলে আমি যেতে লাগলাম। কিন্তু বাবা সেরে উঠল না। আস্তে আস্তে কেমন যেন তার শরীর ভেঙে পড়তে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। কবিরাজ, বদ্যি সবকিছুই দেখলো, কিন্তু কেউ কোনো রোগই ধরতে পারে না। বাবার মন কোনো কারণে ভেঙে গেছে, আর তাই শরীরও সুস্থ হয়ে উঠছে না। ওষুধ দিয়ে এ রোগ সারানো যাবে না, এই রোগ সারাতে গেলে আগে মনের চিকিৎসা করাটা খুব দরকার ছিল। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও সেটাই সত্যি। বাবার বাঁচার ইচ্ছে একবারেই চলে গেছিল। আমি তখন খানিকটা ছোট, মোটামুটি সবকিছু বুঝলেও জীবনের এত জটিল জটিল কথাবার্তা না বুঝতে পারতাম না। বাবা একদিন আমায় কাছে ডেকে পাঠালেন। তখন অনেক রাত। মা রান্নাঘরে বসে রান্না করছিল। আমি বাবার বিছানার পাশে গিয়ে দাঁড়াতে একটা অদ্ভুত গন্ধ পেলাম। গন্ধটা যে ঠিক কিসের সেটা আমি বলে বোঝাতে পারবো না। বাবা আমায় কাছে ডেকে কোনো মতে আমার মাথায় হাত রাখলেন, তারপর আস্তে আস্তে বললেন, আমার সময় হয়ে এসেছে রে মহাদেব, আমার সময় হয়ে এসেছে। তোরা খুব ভালো থাকিস জীবনে, কখনো কারোর ক্ষতি করিস নে। জীবনে সবার ভালো করার চেষ্টা করিস, তাহলে তোর কোনো ক্ষতি হবে না। আমার আমার ভীষণ কান্না পেয়ে গেছিল। আমি বাবার হাত দুটো চেপে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, বাবা, বাবা, তোমার কিচ্ছু হবে না। তোমার না মনের রোগ হয়েছে ওরা বলছে। তুমি মনটাকে শান্ত করো বাবা, আমি আছি তো, মাও আছে। তোমার কিচ্ছু হবে না, তুমি ভরসা রাখো, তোমার কিচ্ছু হবে না। আর বাবা হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলেছিলেন, আমি যে আসমানি পরী দেখেছি রে, সে পরী জীবনে একবার দেখলে জীবনে সুখ আসে, আনন্দ আসে, উন্নতি হয়। কিন্তু সে পরী জীবনে দুবার দেখলে নেমে আসে মৃত্যু। আমি যে তাকে দেখেছি। এসব তুমি কি বলছো বাবা? পড়ি আবার হয় নাকি? ওসব তো গল্প কথা। তুমি আমায় ছোটবেলায় গল্প শোনাতে না পড়িদের। তুমি এসব বলো না বাবা। সে পরী গল্পের পরী বাবা, সে পরী আর এ এক জিনিস নয়। এ আসমানি পরী,
তোকে এতদিন বলিনি, আজ আমার আজ আমার শেষ সময় উপস্থিত হয়েছে। আমি বুঝতে পারছি। ওই দরজার বাইরে তাকিয়ে দেখ, মৃত্যু আমায় নিতে এসেছে। ওই ওখানে দাঁড়িয়ে আছে সে, ওই ওখানে। এমনিতেই রাতের অন্ধকার, আর তার উপর বাইরে বৃষ্টি হয়েছে সামান্য। সেই অন্ধকারের বৃষ্টির মধ্যে বাইরের দিকে তাকাতে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। কিন্তু খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে আমি কাউকেই দেখতে পেলাম না। সামনের দিকে ঘুরে তাকাতেই দেখলাম বাবা বড় বড় নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। হ্যারিকেনের আলোয় তার চোখ দুটো কেমন অদ্ভুত হয়ে গেছে। আমি ভয় পেয়ে বাবার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে বললাম, বাবা আমি মাকে ডাকছি, বাবা আমি মাকে এক্ষুনি ডাকছি। বাবা অনেক কষ্ট করে ক্ষীণ কণ্ঠে আমায় বললেন, এখন ডাকিস নে, তার আগে তোকে কয়েকটা কথা বলে যাই। প্রত্যেক পূর্ণিমার রাতে ওই গ্রামে বড় পুকুরের কাছে গাছতলায় গিয়ে বসবে, এক মনে আসমানি পরীর ধ্যান করবে। একদিন না একদিন সে তোমায় দেখা দেবে, আর সে দেখা দিলেই তোমার জীবনে উন্নতি হতে শুরু করবে। তবে মনে রেখো, যদি সেই আসমানি পরীকে ডাকো তাহলে তোমার জীবনে উন্নতি হবে, তা ঠিক। তবে সেক্ষেত্রে তোমার মৃত্যুর আগেও সে তোমাকে দেখা দেবে। তাকে দেখতে পাওয়ার 1 মাসের মধ্যে তোমার মৃত্যু ঘটবে। ওই পুকুরের পাড়ে গাছতলায় পূর্ণিমা রাতে বসে এক মনে তার চিন্তা করতে হবে। ওই একটা কথাই বারবার মনে করে উচ্চারণ করতে হবে, তবে সূর্য ডোবার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত তার কথাটা বলার পরে বাবা কিছু আরো বলতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই তার কথাটা বন্ধ হয়ে যায়। এতক্ষণ ধরে শক্ত করে ধরে থাকা হাতটা কেমন জানি হেলিয়ে পড়ে। আমি ভয়ে চিৎকার করে মাকে ডেকে উঠি। মা এসে যখন দেখে ততক্ষণে সব শেষ। বাবা মারা যাওয়ার পরেও কিন্তু ব্যাপারটা নিয়ে আমি তখন কিছু ভাবিনি। মাত্র বছর খানেকের মধ্যে মাও চলে গেলেন। আসলে বাবা মারা যাওয়ার পরে মা কেমন জানি ভেঙে পড়েছিলেন, আর দেখতে দেখতে মাও এক সময় বাবার মতোই আমায় ছেড়ে চলে গেলেন। তারপর থেকে আমি কেমন যেন বদলে গেলাম। একবার ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম, ঘুরে ঘুরে বেড়াতাম, বোধহয় পাগলই হয়ে যেতাম। একদিন একটা অজানা জায়গায় কোনো একটা গ্রামের মধ্যে জঙ্গলের কাছে শুয়ে রয়েছি। হঠাৎ করে ঘুমের মধ্যে মনে হলো কে যেন আমায় ডাকছে। ঘুম ভেঙে উঠে চারদিকে তাকিয়ে দেখলাম কাউকে দেখতে পাইনি। তারপর হঠাৎ পেছনের দিকে তাকাতেই দেখলাম আমার মা আর বাবা দাঁড়িয়ে আছে। সেই মৃত্যুর সময় তাদের শরীরে যেমন পোশাক ছিল তেমনই পোশাক, তবে তাদের মুখে এখন হাসি, যেন পরিতৃপ্তির হাসি। কিন্তু তখন আমি মাথার মধ্যে শুনতে পেলাম তারা আমায় যেন কিছু বলছে। কতটা শুনতে পেয়েছিলাম মনে নেই। তারপরে যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন ঘুমটা ভাঙলো তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে তারা আমায় কি বলেছিল। বাবা মা আমার এই অবস্থার জন্য দুঃখ প্রকাশ করেছিল, আর তারা চেয়েছিল আমি যেন আবার বাড়িতে ফিরে গিয়ে সংসার করতে থাকি, প্রয়োজন হলে একটা বিয়ে করে নিই, তারপর ভালোভাবে সংসার জীবন যাপন করি। এভাবে তারা আমায় দেখতে পারছিলেন না। আমি তারপর গ্রামে ফিরে এসেছিলাম, কিন্তু গ্রামে ফিরে এসেছিলাম বাবা মায়ের ওভাবে অদ্ভুত দেখা পাওয়া কিংবা তাদের কথার জন্য নয়।
বাবাকে দেখার পরেই হঠাৎ করে সেই আসমানি পরীর কথা মনে পড়ে গেছিল। সেই কারণেই আমি গ্রামে ফিরে এসেছি, আর তারপর থেকে আমি এখানে রয়েছি। আশেপাশে অনেকেই বিয়ের জন্য বলেছে, কিন্তু ঠাকুরমশাই আমার ওসব ভালো লাগে না। আমি একা থাকতেই ভালোবাসি, তাই আর ওসব করে ওঠা হয়নি। তুমি সেই আসমানি পরীকে দেখার চেষ্টা করেছিলে? মানে তোমার বাবা তো তাকে ডাকার কথা বলে গেছে তোমায়, তবে সে চেষ্টা তুমি একবারও করনি? করেছি ঠাকুরমশাই। অনেক পূর্ণিমা রাতে আমি ওই পুকুর পাড়ে যে তাল গাছটা দেখেছেন, গ্রামের দিক দিয়ে গেলে যে গাছটা সামনে পড়ে, তার তলায় বসে আসমানি পরীর কথা ভাবার চেষ্টা করেছি। তার নাম মনে মনে উচ্চারণ করেছি, তবে অনেক রাত পর্যন্ত থাকার পরেও কিচ্ছু হয়নি। তবে আপনাকে আজ রাতে এখানে থাকতে বলার পিছনে আরও একটা কারণ আছে কিন্তু ঠাকুরমশাই। মহাদেবের এই কথায় আমি কেমন যেন অবাক হলাম। আমায় আজ রাতে এখানে থাকতে দেওয়ার মধ্যে তার কি কারণ রয়েছে? সে কথা তাকে বলতেই মহাদেব হেসে আমার দিকে তাকিয়ে বলল, অনেকদিন আগে, প্রায় বছরখানেক হবে, একটা অদ্ভুত লোক আমার বাড়িতে এসেছিল। তখন আমি বাড়িতেই ছিলাম। লোকটা এসে আমার বাড়ির দাওয়ার ওপর বসে রইল। আমি বেশ কিছুক্ষণ তার সাথে কথাবার্তাও বললাম, কিন্তু সে বড় অদ্ভুত কথাবার্তা বলতে লাগলো। তার কথার কিছুই আমি বুঝে উঠতে পারলাম না, কিন্তু কথা বলতে বলতে সে আমায় আসমানি পরীর কথাটা বলল। আর সেটা শুনেই আমি কেমন অবাক হয়ে গেলাম। বাবা আমায় বলেছিল কথাটা গোপন রাখতে, কিন্তু সেই কথাটা এই লোকটা জানলো কি করে? সে কথা তাকে জিজ্ঞাসা করলে সে এসে বলল, সব কিছুই যে হিসেব করা আছে, হিসেবের বাইরে কোনো কিছুই যে হবে না, সবই নিয়ম। আমি তোমাকে নিয়মের বাইরে গিয়ে কিছু করতে বলতে পারবো না। তার এমন অদ্ভুত কথা শুনে আমি আবার বললাম, কিন্তু আসমানি পরীর কথা তুমি জানলে কি করে? আর আসমানি পরী যে আমি দেখতে পাবো, সেটাই বা তুমি বলছো কি করে? সব বুঝতে পারবে, সময় হলেই সব বুঝতে পারবে। যেদিন তোমার এই দেওয়ার উপর ওই দেয়ালে হেলান দিয়ে এসে একজন বসবে, তুমি যখন আসবে তখন দেখবে সে এখানে ঘুমিয়ে রয়েছে। তাকে কিন্তু ডাকবে না, তাকে জাগাবে না। সে নিজে যখন উঠবে তখন তুমি তাকে নিজের কাছে রেখে দেবে। সে যতদিন তোমার কাছে থাকবে তার মধ্যেই এক পূর্ণিমা রাতে তুমি আসমানি পরী দেখতে পাবে। তবে সাবধান, তাকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া যাবে না। লোকটার কথায় আমি আরো অবাক হলাম এবং তাকে বললাম, তুমি তুমি কে কে বলো তো? আমার যে কোনো নাম নেই। মনে করো আমার নাম অমর জীবন। এই সমস্ত কথা বলতে বলতে মহাদেব আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। তারপর কেমন যেন গলার স্বর নামিয়ে নিয়ে বলল, লোকটাকে ভারী অদ্ভুত লেগেছিল ঠাকুরমশাই। একবার মনে হচ্ছিল লোকটা যেন উন্মাদ, পাগল। তারপর আবার মনে হচ্ছিল তার কথাগুলোর কোনো একটা মানে রয়েছে। তাকে আমি বারবার আমার বাড়িতে খাওয়ার জন্য অনুরোধ করি, কিন্তু সে কিছুই খেলো না। তার বদলে সে একটা অদ্ভুত দাবি করে বসলো। ঠিক এইখানে মহাদেবকে থামিয়ে দিয়ে আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, সে তোমার বাড়িতে অন্ন গ্রহণ করতে চায়নি, সে তোমার ঘরেও ঢুকতে চায়নি। তাই তো সে তোমার বাড়ির দাওয়ার উপর শুয়ে ঘুমিয়ে শুধুমাত্র একটা স্বপ্ন দেখতে চেয়েছিল, একটা মাত্র স্বপ্ন। আমি ঠিক বলছি তোমাদের? মহাদেবের দু চোখে এবার বিস্ময় দেখা দিল। সে কেমন যেন চঞ্চল হয়ে উঠে বলল, কিন্তু কিন্তু আপনি ঠাকুরমশাই, আপনি এগুলো জানলেন কি করে? আমি তাকে বলতে পারলাম না, আমি তাকে কিছুই বলতে পারলাম না। আমি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু মুখ ফুটে বলতে পারলাম না, মহাদেব, মহাদেব, তুমি যার দেখা পেয়েছো তার দেখা পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে রয়েছি। তাকে মাত্র একটিবার আমি দেখব বলে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। সে যে কে তা তুমি জানো না, তার রহস্য তুমি কেন, পৃথিবীর কেউ কখনো উন্মোচন করতে পারবে না।
তুমি যার দেখা পেয়েছো, আমার মনের মধ্যে চলতে থাকা ঝড়টা কেমন যেন হঠাৎ করেই শান্ত হয়ে গেল। অমর জীবন যদি আমার আশার কথা বলে গিয়ে থাকে, আর যদি সেটাই বলে গিয়ে থাকে যে আমি এখানে আসলে মহাদেব সেই আসমানি পরীকে দেখতে পাবে, তাহলে অমর জীবনের কথা সত্যি হবেই। তার কথা এখনো পর্যন্ত কখনো মিথ্যে হয়নি। কিন্তু তোমার বাবা যে তোমায় বলেছিল সেই আসমানি পরীর দেখা একবার পেলে তোমার মৃত্যুর আগেও সে তোমায় আরও একবার দেখা দেবে, এরপরেও তুমি তাকে দেখতে চাও মহাদেব? মহাদেবের চিন্তিত মুখে আস্তে আস্তে আবার সেই শান্ত সরল হাসি ভরে উঠল। সে সামনের দিকে তাকিয়ে বন্ধ দরজার উপর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর বলল, আমার আর কি রইল ঠাকুরমশাই, সবাই তো আমায় ছেড়ে চলে গেল। এখন শুধু পড়ে রইলাম আমি। তা যদি সেই আসমানি পরীকে দেখতে পেয়ে আমার সামান্য উন্নতি হয়, আর তারপরে যদি তাকে দ্বিতীয়বার দেখতে পেয়ে আমি আমার মৃত্যু সম্পর্কে অবগত হয়ে যাই, সেটাই ভালো হবে না? তার কথায় আমি কেমন চমকে উঠে বললাম, কিন্তু মহাদেব, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে একটা অনিশ্চয়তা, এটাই তো আসল জীবন। মানুষ যদি জানতে পেরে যায় তার মৃত্যু কবে হবে, তাহলে সেই জীবনের দাম কোথায়? সে তো তার মৃত্যু ভয়েই মারা যাবে। তুমি বোধহয় ভুলে গেছো তোমার বাবা শেষ বয়সে কিভাবে মারা গেছিলেন। তিনি তার মৃত্যু সম্পর্কে অবগত হয়েছিলেন বলেই তার মন ভেঙে গিয়েছিল, আর তুমিও সেটাই করতে চাইছো। মহাদেব শ্রান্ত চোখে আমার দিকে তাকালো, তারপর থেমে থেমে বলল, ঠাকুরমশাই, জীবন নিয়ে তারাই বাঁচতে চায় যাদের বাঁচার ইচ্ছে থাকে বা যাদের কাছে বাঁচার কোনো একটা উদ্দেশ্য থাকে। আমার কাছে যে কিছুই নেই। আমি ব্রাহ্মণ সন্তান, তাই আত্মহনন করতে পারবো না বলে এতদিন বেঁচে রয়েছি। প্রতি পূর্ণিমার রাতে আমি চেষ্টা করি সেই আসমানি পরীকে দেখার। যদি তাকে দেখতে পাওয়ার পরে কিছু একটা ঘটে, যদি পরপর 2 পূর্ণিমা রাতে আমি তাকে দেখতে পাই, তাহলে তো আর মাত্র 1 মাস এই পৃথিবীর বুকে আমায় এমন একাকিত্বের যন্ত্রণা ভোগ করতে হবে। আপনি দয়া করে আমার এই সৌভাগ্য থেকে আমায় বঞ্চিত করবেন না। সেই মানুষটা যে বলেছিল যে আপনি এলেই আমি আসমানি পরীর দেখা পাবো, তার আগে নয়। আমি সত্যিই পাইনি ঠাকুরমশাই। আমি আজ 4 বছর ধরে প্রত্যেক পূর্ণিমায় চেষ্টা করে চলেছি, কিন্তু আমি তার দেখা পাইনি। কাল পূর্ণিমা ঠাকুরমশাই, কালকের দিনটা অন্তত আপনি আমার বাড়িতে থেকে যান না ঠাকুরমশাই। মহাদেবের শেষ কথাগুলোতে যেন কাতর আরতি ঝরে পড়ল। আমি কেমন যেন পাথরের মতো তার দিকে তাকিয়ে রইলাম। একটা মানুষ নিজে থেকে যেচে তার মৃত্যু ডেকে আনতে চাইছে, কিন্তু সত্যিই কি তাই? আসলে তো সেটা নয়। সে যে পর পর 2 বার আসমানি পরীর দেখা পাবে, তার তো কোনো নিশ্চয়তা নেই। একবার তার দেখা পেলে তার জীবনে উন্নতি হবে, তার জীবনে সুখ নেমে আসবে। আসলে কি সেটাই চাইছে মহাদেব? আমি তাকে আর বারণ করতে পারলাম না। তার উপর অমর জীবন যখন বলে গেছে, তাহলে সে কথা বলবেই। সেই রাতটা কেটে গেল, পরদিন বিকেল পর্যন্ত একরকম ভাবেই চলে গেল। সেদিন মহাদেব বাড়ি থেকে কোথাও গেল না। সারাদিন বসে আমরা গল্প করতে লাগলাম। আমি তাকে আমার জীবনের কথা শোনালাম, আর সে আমায় তার কথা শোনালো। এই করতে করতেই দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলো। দুপুরে মহাদেবের রান্না করা খাবার আমরা দুজনে মিলে খেয়েছিলাম। এখানে একটা কথা বলে রাখা দরকার, মহাদেবের মুখে আজ রাত্রে সেই পুকুরের পাড়ে আসমানি পরী দেখতে যাওয়ার কথা শোনার পর থেকেই আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছিল। আসলে কোনো কিছু হওয়ার আগে থেকে তার একটা অনুমান আমি করতে পারি। আমি কেমন যেন বুঝতে পারছিলাম আজ রাত্রে কিছু একটা ঘটতে চলেছে, যার ধারণা আমি করতে পারছি না। বারবার মহাদেবকে বারণ করলাম আজ রাত্রে না বেরোতে, কিন্তু সে আমার কোনো কথাই শুনল না।
তার বদলে হেসে আমায় বলল, ঠাকুরমশাই, যা লেখা আছে তা তো হবেই, এক এক করে সবই তো হলো, আর বাকিটুকুই বা বাকি থাকে কেন? তখন তার কথার সেই অর্থ আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে সেদিন সন্ধেবেলা তাকে আমি বাড়ি থেকে বের হতে দিতাম না হয়তো। তার উপর আমার কোনো অধিকার নেই, কিন্তু তবুও আমি চেষ্টা করতাম। সন্ধে নেমে আসতে বুঝতে পারলাম ঝড় শুরু হবে, তাই বললাম, মহাদেব, ঝড় শুরু হবে বলে মনে হচ্ছে, তো তুমি এর মধ্যে বাইরে যাবে? কিচ্ছু চিন্তা করবেন না ঠাকুরমশাই, সব ঠিক হয়ে যাবে। মহাদেব দাওয়া থেকে নেমে যাওয়ার আগে মনে হলো তার চোখের কোণে জল টলটল করছে। সে সেইভাবেই অদ্ভুত গলায় আমায় একটা অদ্ভুত প্রশ্ন করল। ঠাকুরমশাই, ভবিষ্যৎ আগে থেকে দেখা গেলে কি তাকে বদলানো উচিত, নাকি ভাগ্যে যা লিখে দিয়েছে তাই মেনে নেওয়া উচিত? আমি তার কথার উত্তর দিতে পারলাম না। একটু ইতস্ততার সাথে বললাম, ভাগ্য যা লিখে দিয়েছে তাই তো হবে মহাদেব। তবে তুমি এসব চিন্তা করো না, তুমি এখন যাও। কিন্তু আমার বড্ড চিন্তা হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যে। একটানা এতগুলো কথা বলে তারানাথ থামতে কিশোরী বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, আপনি বারবার বিপদের কথা বলছিলেন কেন? মহাদেবের বাবা তো তাকে বলেছিল একবার আসমানি পরী দেখলে জীবনে উন্নতি হবে, আর দ্বিতীয়বার দেখলে তারপর থেকে 1 মাস পরে সে মারা যাবে। তাহলে আপনি এর মধ্যে বিপদ কোথায় দেখতে পেলেন? তারানাথ শূন্য চোখে কিশোরীর দিকে তাকালো, তারপরে বলল, তোমরা বোধহয় একটা ব্যাপার বুঝতে সামান্য ভুল করেছ। প্রথমবার সেই আসমানি পরীকে ডাকতে হয়, তারপর সে নিজের সময় মতো দেখা দেয়। তবে দ্বিতীয়বার কিন্তু তাকে আর ডাকতে হয় না, সে নিজেই দেখা দেবে। আর দেখা হওয়া মানেই 1 মাসের মধ্যে তোমার মৃত্যু নিশ্চিত। এই ব্যাপারটা আমি আরও পরে এক সাধুর সাথে কথা বলতে বলতে জেনেছিলাম। তবে সেই মুহূর্তে এই ব্যাপারে তেমন কিছুই জানতাম না, কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন কু ডাকছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি ঘটতে চলেছে সেটা আমি বুঝতে পারছিলাম না। প্রায় গোটা রাত আমি একরকম উৎকণ্ঠার মধ্যে কাটিয়ে দিলাম। সেই দাওয়ার উপর বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বুঝতে পারিনি। আমার ঘুমটা ভাঙল যখন, তখন সকালের রোদ আমার গায়ে এসে পড়েছে। আমি দরজার দিকে তাকাতেই দেখতে পেলাম দরজা বন্ধ। তার মানে মহাদেব এখনো ফেরেনি। আমার বুকের ভেতরের চিন্তাটা হঠাৎ যেন বেড়ে উঠল। আমি দাওয়া থেকে তাড়াতাড়ি নেমে সেই পুকুরের দিকে এগিয়ে যেতে যেতে মনের মধ্যে বারবার ঘুরে ফিরে দুশ্চিন্তাটা আসছিল। কেমন যেন মনে হচ্ছিল এমন কিছু একটা ঘটে গেছে যেটার ধারণা আমি করেছিলাম। এমন কিছু একটা বোধহয় ঘটে গেছে যেটা অতি স্বাভাবিক কিছু নয়। পুকুরের কাছাকাছি চলে এসেছি, এমন সময় দেখতে পেলাম সেই গাছতলাটা ঘিরে কতগুলো মানুষের জটলা। ব্যাপারটা দেখেই আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। আমি ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে সেদিকে যেতে যেতেই বুঝতে পারলাম লোকগুলোর জটলার মধ্যে তাদের পায়ের ফাঁক দিয়ে গাছতলায় একটা শরীর পড়ে থাকতে দেখা যাচ্ছে। আমার চিনতে অসুবিধা হচ্ছিল না, ওটা মহাদেবেরই শরীর। তাও আরো এগিয়ে গিয়ে জটলার মধ্যে দিয়ে উঁকি মেরে সামনে তাকিয়ে দেখতে পেলাম মহাদেবের নিষ্প্রাণ শরীরটা পড়ে আছে। তার মুখে কিন্তু একটা অদ্ভুত হাসি, আর সেই মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি সেখান থেকে ঘুরে হাঁটতে শুরু করলাম। আমি আর মহাদেবের বাড়িতে ফিরে গেলাম না। সেখান থেকে সেই মুহূর্তে গ্রাম ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। সেখানে দাঁড়িয়ে থেকে মহাদেবকে ওইভাবে দেখবার মতো সাহস কেন জানি না আমার ছিল না। তারানাথের শেষ কথাগুলো শুনে আমি আর কিশোরী দুজনেই অবাক হয়ে গেলাম। এ কি বলল তারানাথ?
সত্যি নাকি? কিশোরী আর কৌতূহল চাপতে না পেরে বলল, কিন্তু ঠাকুরমশাই, এমনটা কেন হলো? এমনটা হবার তো কোনো কথা ছিল না। তারানাথ আমাদের দিকে তাকালো, তারপর বাইরে আকাশের দিকে তাকালো কিছুক্ষণ। তার মুখটা হঠাৎ করেই কেমন যেন হয়ে এসেছে, যেন বহুদিন আগের কোনো একটা দুঃখের স্মৃতি মনে পড়তে তার মুখটা থমথমে হয়ে গেছে। তারানাথ কিন্তু আমাদের দিকে আর তাকালো না, সামনে আকাশের দিকে তাকিয়েই ভাষা ভাষা গলায় যেন নিজের মনের কথাগুলো বলে চলল। এই দুনিয়ায় অনেকগুলো মানুষ থাকে যারা ভবিষ্যৎ দেখতে পায়, যারা জানে ভবিষ্যতে ঠিক কি হতে চলেছে, তবুও তারা ভবিষ্যৎ বদলাবার চেষ্টা করে না। মহাদেবেরও বোধহয় তেমনই কোনো একটা ক্ষমতা ছিল। তার কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম তার সঙ্গে কোনো একটা অদ্ভুত শক্তির সম্পর্ক আছে। মহাদেব তার বাবার মৃত্যুর আগেও যেমন বুঝতে পেরেছিল তার মৃত্যু ঘটবে, তেমন তার মায়ের মৃত্যুর আগেও বুঝতে পেরেছিল। তাই সে সমস্ত কিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে যেতে পারেনি। অমর জীবন কিন্তু বলেছিল মহাদেব সেই আসমানি পরীকে দুবার দেখবে, কিন্তু কেন দেখবে তা সে খুলে বলেনি, কারণ সে জানতো মহাদেব ভবিষ্যৎ দেখতে পায়, অন্তত কিছুটা হলেও দেখতে পায়। সেদিন রাতে মহাদেব জানতো যে সে এক রাত্রে দুবার আসমানি পরীকে দেখতে পেলেই তার মৃত্যু ঘটবে। তাই সেদিন আমায় রেখে যাওয়ার সময় শেষবার যখন আমার দিকে তাকিয়েছিল, তখন তার চোখে আমি জল দেখতে পেয়েছিলাম। তবে আমি ধরতে পারিনি যে ব্যাপারটা এইভাবে শেষ হবে। তারপর আমি কখনোই নয়নপুর গ্রামে যাইনি, তাই আর কোনো খবরই জানি না। আমি ঠিকই ধরেছিলাম। তারানাথের বাড়ি থেকে বেরিয়ে আসতেই বৃষ্টিটা নামলো। আমরা আর হেঁটে যাওয়ার ভরসা না পেয়ে ট্রাম ধরলাম। তবে ট্রাম ধরার আগে কিশোরী দৌড়তে দৌড়তে প্রশ্ন করলো, আচ্ছা, ঠাকুরমশাই যে গল্প শুরু করার আগে আমাদের বললেন আজ আমাদের একটা ভালো গল্প বলবেন, তা এটা কোন দিক থেকে ভালো গল্প হলো বলো তো? হ্যাঁ, এই উত্তরটা আমার বোধহয় জানা ছিল, তাই আমি আমার মতো করে বললাম, একটা মানুষ নিজের মৃত্যু আগে দেখতে পেয়েও সেটা বদলানোর চেষ্টা করেনি, সেই অর্থেই বোধহয় এটা ভালো গল্প। আর যদি অন্য কোনো অর্থে হয় তাহলে তা আমার জানা নেই।